শ্রদ্ধাভাজন সভাপ্রধান এবং উপস্থিত সুধীমূল্য, আমি প্রথমে এই আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। আমাকে দাওয়াত দিয়েছে বলে নয়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তারা খুব গুছিয়ে প্রোগ্রাম করেছে। আমি তাদের সবাইকে চিনি তা নয়, অল্প স্বল্প চিনি, কিন্তু তাদের আয়োজন সম্পর্কে আমার খানিকটা ধারণা ছিল, পরিকল্পনা সম্পর্কে ধারণা ছিল, এবং তারা যা করতে চেয়েছে সে সম্পর্কে কিছু ধারণা ছিল। এটা খুব গোছানো। ঢাকা বা বাংলাদেশের স্ট্যান্ডার্ড তো খুবই পড়তির দিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজেরাও সেই পড়তির অংশ। তো এর মধ্যে তারা যথেষ্ট উচ্চাভিলাষ দেখিয়েছে। গোছানো আয়োজন, আমি তাদের এজন্য ধন্যবাদ জানাই। রুশ বিপ্লব তো সত্যি সত্যি একই স্মরণ করার মতো ঘটনাই বটে। আমাদের আধুনিক ইতিহাসে, পৃথিবীর আধুনিক ইতিহাসে এটা সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনা। এটা বোধহয় নির্দ্বিধায় বলা যেতে পারে। অন্য যে সমস্ত বড় ঘটনা ঘটেছে প্রভাবশালী, সেগুলোর কথা মাথায় রেখেই আমার কাছে রুশ বিপ্লবের প্রধান তাৎপর্যটা বরাবরই, আমি যেহেতু প্রধানত সাহিত্যের ছাত্র এবং প্রধানত পাঠক, পাঠ করি যে কোনো কিছু, ফলে রুশ বিপ্লব পাঠ করার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বরাবরই প্রতিভাত হয়, সেটা হলো, এটা হলো রাষ্ট্রের ইতিহাসে কিংবা রাজনৈতিকতার ইতিহাসে প্রথম একটি ঘটনা যেখানে পূর্ববর্তী একটি প্রতিষ্ঠিত তত্ত্ব এবং কাঠামো পরিকল্পিতভাবে এবং রাজনৈতিক প্রক্রিয়া ও তৎপরতার মধ্য দিয়ে বাস্তবায়িত হয়েছে। এই যে তত্ত্ব এবং প্রয়োগ, আমরা একটু পরে এই সম্পর্কে কথা বলবো, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ তো করবে রাষ্ট্রে, যেহেতু রাষ্ট্রই আমাদের অন্তত চেনা অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় নিয়ন্ত্রক ইউনিট। সেই ইউনিটের মধ্যে তত্ত্ব এবং প্রয়োগের সমন্বিত বাস্তবতার দৃষ্টান্ত হিসাবে আমার কাছে সবসময় রুশ বিপ্লব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা হলো, ব্যাপার হলো আমার কাছে, যে এটা বিপ্লবের ধারণাকে, যে ধারণা মানুষ হয়তো প্রাগৈতিহাসিক কাল থেকে নানানভাবে লালন করেছে, বৈপ্লবিক পরিবর্তনের ধারণা, ওই বিপ্লবের ধারণাকে রুশ বিপ্লব প্রথমবারের মতো পৃথিবীর মানুষের কাছে দৃষ্টিগ্রাহ্যভাবে, অনুভবগ্রাহ্যভাবে বাস্তব করেছে। মানুষ বুঝতে পেরেছে যে উৎপাদন সম্পর্ক এবং মানব সম্পর্ক, এগুলোর বৈপ্লবিক পরিবর্তন সম্ভব। আধুনিক ইতিহাসে এই ঘটনা রুশ বিপ্লবের মতো করে আগে বা পরে আর ঘটেনি। অনেক আগে যখন বিপ্লব বা পরিবর্তন ধর্মের নামে হতো, তখন হয়েছে বড় পরিবর্তন, কিন্তু আধুনিক রাষ্ট্রের ইতিহাসের মধ্যে আমরা এই ধরনের ব্যাপার আর দেখি না। ফলে রুশ বিপ্লব আমি যখন পড়ি, তখন আমার কাছে এই দুটো জিনিসই প্রধানভাবে ধরা পড়ে। একটা হলো তত্ত্ব ও প্রয়োগের যৌথ বাস্তবতা, আরেকটা হলো বৈপ্লবিক রূপান্তরের বাস্তব দৃষ্টান্ত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেমন পাঠ করি, ঠিক তেমনি আমি খানিকটা জাতীয়তাবাদীও বটে, তত্ত্বীয়ভাবে। আমার ইউনিভার্সালের মধ্যে বিশ্বাস একটু কম। আমি মনে করি না যে সারা দুনিয়ার জন্য কোনো কিছু অন্তত প্রাথমিকভাবে প্রযোজ্য হতে পারে। রুশ বিপ্লবের ক্ষেত্রেও আমার পাঠ অনেকটা সেরকমই। আমি যদ্দূর ভাবার চেষ্টা করেছি, পড়েছি, দেখেছি, ব্যাপারটা সম্পর্কে আমার ধারণা এই যে রুশ এই বিপ্লবটা বা একটা মার্ক্সবাদী বিপ্লব রাশিয়াতেই হওয়ার কথা, অন্যত্র নয়। অনেকে হয়তো বলেন বা ভাবেন যে এটা হয়তো ইনসিডেন্টালি রাশিয়ায় হয়েছে, অন্য জায়গায় হতে পারতো, কিন্তু আমার নিজের ধারণা, আমি পরে বলবো,
যে এটা রাশিয়াতেই হওয়ার কথা, রাশিয়াই সবচেয়ে প্রস্তুত ছিল এই পরীক্ষার জন্য, এই একটি তত্ত্বের পরীক্ষা নিরীক্ষার জন্য। কারণ আমি খেয়াল করেছি যে রাশিয়ায় বুদ্ধিভিত্তিক চর্চা কিন্তু একটা উঁচু পর্যায়ে পৌঁছেছিল রুশ বিপ্লবের অনেক আগে থেকেই। এই চর্চার প্রতিফলন আছে সাহিত্যে। সাহিত্য প্রসঙ্গে আমি পরে একবার আসব। রাশিয়ার সাহিত্য 1860-এর দশক থেকে পরের প্রায় 4 দশক রাশিয়ার সাহিত্যের যে স্বর্ণযুগ, সেই যুগের সঙ্গে আমি বাংলাদেশের বা বাংলা ভাষার সাহিত্যের একটা বড় পার্থক্য দেখি এই যে আমাদের সাহিত্য নন্দন তত্ত্বের ব্যাপারে যতটা আগ্রহী, রাশিয়ার সাহিত্য ততটা ছিল বা তার চেয়ে বেশিই ছিল। কিন্তু সঙ্গে সঙ্গে তারা বুদ্ধিভিত্তিক বোঝাপড়ার ব্যাপারেও দারুণভাবে তৎপর ছিল। সেই টলস্টয়, দস্তয়েভস্কি হোক কিংবা ওই সময়ের রুশ সাহিত্যের স্বর্ণযুগের আরও 4-5 জন লেখকের যারাই আছে তারাই হোক। আরেকটা ব্যাপার আমি কিছুতেই ভুলতে পারি না যে মস্কোতেই কিন্তু ফিউচারিস্ট মুভমেন্টের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতিষ্ঠিত ছিল। প্রতিষ্ঠিত হয়েছিল রোমান জ্যাকবসনদের ফর্মালিস্ট স্কুল। লেনিনগ্রাদ এবং মস্কো এই ধরনের বহু অত্যন্ত উঁচু মাপের দার্শনিক ভাষাতাত্ত্বিক তত্ত্বচর্চার কেন্দ্র ছিল। এবং বাকতিন স্কুলের কথা তো বলাই বাহুল্য। বলার কথাটা হলো এই যে একটা বিপ্লব যে রাশিয়ায় ঘটবে, এটার বুদ্ধিবৃত্তিক উচ্চতা রাশিয়ায় প্রতিষ্ঠিত ছিল বলে, এবং সেটা কয়েক দশক ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমার ধারণা। আমি অন্তত ব্যাপারটাকে এইভাবেই পড়ি। আর যদি শ্রেণী বিভেদের কথা বলি, তাহলে রাশিয়ার মতো শ্রেণীবিভক্ত সমাজ আর কই। বহুদিন আগে আমি প্রথম চেকভের গল্প সমগ্র পড়ে আন্দাজ করেছিলাম যে রাশিয়ায় কেন বিপ্লব হয়েছিল। একেবারে মিডল ক্লাস রিক্ত একটা সমাজ, অত্যন্ত প্রতাপশালী এবং অত্যন্ত নিপীড়ক উঁচু শ্রেণী, ল্যান্ডেড জেন্ট্রিক এবং প্রশাসন, এবং তার নিচে আসলে শ্রমিক শ্রেণী নয়। রাশিয়ার শ্রমিক শ্রেণী আপনারা জানেন বিপ্লবের সময়ও আসলে খুবই কম ছিল, এবং লেনিন যখন রাশিয়ার বিপ্লবের জন্য রেকি করছিলেন তখন তিনি আসলে কৃষক সমাজের খোঁজখবরই নিচ্ছিলেন। কিন্তু এটা যদিও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবটা হয়েছে, কিন্তু রাশিয়ায় দৃষ্টিগ্রাহ্য সংখ্যাগুরু নিপীড়িত মানুষ তো আসলে কৃষকই ছিল। এবং সে কৃষক মানে কি? সেই কৃষক তো মানে আসলে সাফডম, আসলে তো গায়ে গতরে খাটা ভূমির মালিকানাহীন কৃষক মাত্র। 1860-এর দশকের রেভলিউশনের পরে, রিফরমেশনের পরে এই পরিস্থিতির খানিকটা পরিবর্তন হয়েছিল, কিন্তু খুব বেশি বড় মৌলিক পরিবর্তন হয়নি। আবার আমরা যদি 1905 সাল থেকে 1917 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখি, তাহলে আমরা দেখব যে একটা বিপ্লবী পরিস্থিতির জন্য পুরো রাশিয়া, অন্তত রাশিয়ার নগর অঞ্চলগুলো একটা দারুণভাবে প্রস্তুত ক্ষেত্র ছিল। ফলে রুশ বিপ্লবকে আমি যেভাবে দেখি সেটা প্রধানত এই যে রাশিয়ায় এই ধরনের একটি বিপ্লব হওয়ার জন্য বুদ্ধিভিত্তিক প্রেক্ষাপট, শ্রেণী পরিস্থিতি মানে নিপীড়ন এবং শোষণ পরিস্থিতি, এবং রাজনৈতিক প্রক্রিয়া টার্ময়েল, যার মধ্যে এই ধরনের একটি বিপ্লব ঘটে বলে অবজেক্টিভ কন্ডিশন হিসাবে বিপুলভাবে বর্ণিত হয়ে থাকে। অন্তত গ্রামসিও ব্যাপকভাবে বর্ণনা করেছেন। সেই ধরনের পরিস্থিতি রাশিয়ায় গভীরভাবে ছিল। ফলে এই বিপ্লব রাশিয়ায় হওয়ার কথা। আমার কাছে মার্কসের সঙ্গে এই রাশিয়ার বিপ্লবের একটা সম্পর্ক হলো এই যে মার্কস আসলে রাশিয়ার পরিস্থিতি কিংবা ইউরোপের পরিস্থিতির মধ্যে তার তত্ত্ব তৈরি করেননি। কথাটা শুনতে হয়তো একটু ব্যাখ্যাপ্পা শোনাবে। আমি তত্ত্বের বিশ্বজনীনতা বা সর্বজনীনতায় কম বিশ্বাস করি। আমার ধারণা তত্ত্ব প্রাইমারিলি অ্যান্ড ফরমোস্টলি স্থানীয়, এমনকি মহান মার্কসের ক্ষেত্রেও এটা প্রাথমিকভাবে প্রযোজ্য। ইউরোপের 19 শতকের শ্রমিক শ্রেণীর দুর্বিষহ জীবন ব্যবস্থা এবং তখন পর্যন্ত অবিকশিত পুঁজিপতি শ্রেণীর অসাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা মাথায় না রাখলে মার্কস সম্পর্কে আমার এই কথাটা হয়তো বোঝা যাবে না। মার্কস নিজে যেমন এবং অন্যরাও জার্মান এনলাইটেনমেন্ট ফিলোসফি এবং ভাববাদী দর্শনের আলোকে পড়েছেন মার্কস নিজে এবং অন্যরাও,
ঠিক তেমনি পশ্চিম ইউরোপের শিল্প বিপ্লবোত্তর এই শ্রমিক শ্রেণীর প্রেক্ষাপটেই পড়া শ্রেয় বলে আমি মনে করি। তাহলে ওই বিশেষ প্রেক্ষাপটের মধ্যে মার্ক্স যে যার তত্ত্বসৌধ তৈরি করেছেন, ওই তত্ত্বটা রাশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিনা? আমার আন্দাজ বা আমি যেভাবে পড়ি সেটা হলো যে আসলে ছিল না। আমরা খুব কম পরিমাণে এই কথাটা বিশ্লেষণ করেছি সারা দুনিয়াতেই, রাশিয়ার প্রবল সাফল্যের কারণে, আমাদের চোখ ধাঁধানো সাফল্যের কারণে, যে রাশিয়া আসলে মার্ক্স, আরেকটা মার্ক্স তৈরি করে নিয়েছিল। লেনিনকে যে হাজার হাজার পৃষ্ঠা লিখতে হয়েছিল, আরও বহু তাত্ত্বিক রাশিয়ার উপযোগী করে একটা মার্ক্সবাদ যে তৈরি করে নিয়েছিল, এটাই প্রমাণ করে যে তত্ত্বে আসলে ইউনিভার্সাল কোনো ভিত্তি নেই। এই কথাটা আমি বিশেষভাবে উপস্থাপন করছি এই জন্য যে আমাদের ভারতবর্ষীয় এবং বাংলাদেশের অভিজ্ঞতা আমাদেরকে বিশেষভাবে ভাবতে উদ্বুদ্ধ করে যে এখানে প্রয়োজনের তুলনায় তত্ত্বকে অনেক বেশি সর্বজনীন ভাবা হয়। এটা একটা খারাপ পদ্ধতি, এটা একটা খারাপ প্র্যাকটিস। ফলে রুশ বিপ্লবের আমার কাছে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো যে যে কোনো তত্ত্ব অনুসরণমূলকভাবে কোথাও চর্চিত হতে পারে না। এটা ট্রান্সক্রিয়েশনের মধ্য দিয়ে যেতে হয়, এটা সৃজনশীল চর্চার মধ্য দিয়ে যেতে হয়, একেবারেই ওই জনগোষ্ঠীর, ওই ইতিহাসের, ওই সংস্কৃতির এবং আরও গভীরতর সামষ্টিক মনস্তাত্ত্বিক বাস্তবতার মধ্যে একটা দারুণভাবে বিপুল পরিমাণ লোক একসঙ্গে যদি চর্চার মধ্য দিয়ে না যায়, তাহলে কোনো বিপ্লবী পরিস্থিতি, কোনো রাজনৈতিক পরিবর্তনমূলক পরিস্থিতি আসলে তৈরি হতে পারে না। এমনকি কোনো কার্যকর পার্টিও তৈরি হতে পারে না, অসম্ভব। অনুকরণমূলকতার মধ্যে এটা অসম্ভব। রুশ বিপ্লব আমাকে বিশেষভাবে সেই শিক্ষা দেয়। হয়তো রুশ বিপ্লবের এইটাই প্রধান তাৎপর্য আমার কাছে, আমি মনে করি হওয়া উচিত, যেটা বিশ্বব্যাপী অপেক্ষাকৃত কম বলা হয়েছে, উল্টোটাই বেশি বলা হয়েছে ওই তত্ত্বের এই প্রয়োগ ঘটেছে। আমি তীব্রভাবে এই প্রপোজিশনের বিরোধিতা করছি 100 বছর পরে, যে আসলে এটা ওই তত্ত্বের এই প্রয়োগ নয়, ও তত্ত্বের নতুন তত্ত্বায়ন এবং তার প্রয়োগ। এগুলো আমার প্রপোজিশন। উদাহরণ হিসেবে আমি গ্রামসির কথা বলতে পারি। আপনারা জানেন যে গ্রামসি যখন লিখছিলেন তখন রুশ বিপ্লবের বয়স 2 দশকও পার হয়নি, 1-1.5 দশক পার হয়েছে। গ্রামসির রচনাগুলি নিখুঁতভাবে সাক্ষ্য দেয় যে তত্ত্বকে স্থানিকভাবে কিভাবে রূপান্তর করতে হয়। গ্রামসি রাশিয়ার কথা কম উল্লেখ করেছেন। আপনারা জানেন যে এর মধ্যে জেলখানার কড়াকড়ির একটা ব্যাপার ছিল, কিন্তু ওটাই একমাত্র কারণ নয়, কারণ তিনি সত্যি সত্যি মার্ক্সকে বিপুলভাবে উদ্ধৃত করেছেন ভিন্ন নামে। আপনারা জানেন যে সম্পাদকরা সেই সমস্ত বিষয়ে উল্লেখ করেছেন যে কী নামে তিনি কী বুঝিয়েছেন। গ্রামসি কিন্তু তার পুরো প্রিজন নোটবুকে, আপনারা যে এডিটেড ভার্সনগুলো পাওয়া যায় সেটার যে কোনোটাতেই দেখবেন যে তিনি তত্ত্বের কোনো ইউনিভার্সাল আসপেক্ট তিনি আসলে প্রচারই করতে চাননি। তিনি 800 পৃষ্ঠার পপুলার সংকলনটির অন্তত 200-300 পৃষ্ঠা জুড়ে তিনি ইতালির জাতীয়তাবাদী ইতিহাস ব্যাখ্যা করেছেন। তিনি ইতালির ভাবাদর্শিক ইতিহাস ব্যাখ্যা করেছেন, জার্মান ভাবাদর্শ ইতালিতে কি কি ধরনের বুর্জুয়া ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গেছে তিনি সেগুলো ব্যাখ্যা করেছেন, এবং এই মুহূর্তে এখানে কি কি করণীয়, এমনকি মাৎসিনি গ্যারিবাল্ডিদের মতো জাতীয়তাবাদী নেতারা কেন একটা বৈপ্লবিক পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে নাই সেটাকে চরম গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছেন। এই ব্যাপারটা গ্রামসির ক্ষেত্রে ঘটেছে। আমি যে জন্য এই কথাটা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে আমাদের ভারতে সেটা ঘটেনি, বাংলাদেশে তো ঘটেইনি। রুশ বিপ্লব পড়তে আমরা শোচনীয় রকম ব্যর্থ হয়েছিল বলেই আমার ধারণা। অবশ্য এই যে সমার্থক ভাবা হয়, তত্ত্বকে ইউনিভার্সাল ভাবা হয়, এক তত্ত্ব সর্বাবস্থায় সর্বকালে প্রযোজ্য ভাবার এই যে রোগ, আমি এটাকে রোগই মনে করি, সেটার ইশারা খোদ মার্ক্সের রচনাই ছিল। মার্ক্স তো আসলে ইউরোপের লোকই বটে, মার্ক্স তো জার্মানের লোক, মার্ক্স তো পশ্চিম ইউরোপীয় কালচারের মধ্যে বড় হয়েছেন, মার্ক্স তো ইউরোসেন্ট্রিক। মার্ক্স এবং অন্যরা, ধরা যাক
মার্ক্সবাদী পরবর্তীকালের লেখকদের মধ্যে আমার খুবই প্রিয় দুজন, একজন ওয়াল্টার বেঞ্জামিন, একজন মিখাইল বাখতিন। বাখতিন সম্পর্কে আমি পরে একটু বলবো। এই দুজনের লেখা পড়তে গিয়েও আমার গা শিরশির করে। কি অসাধারণ লেখা! মানব ইতিহাসের সমস্ত ধরে কাজ করেন, মার্ক্সবাদের দুর্দান্ত সব সৃজনশীল ব্যাখ্যা দেন, বুর্জোয়া সমস্ত উপাদানকে আত্মসাৎ করেন, যে কোনো বাস্তবতাকে মার্ক্সবাদী বাস্তবতায় অন্তত ব্যাখ্যামূলকভাবে রূপান্তর করার দারুণ কবজির জোর ধরেন। অথচ আপনি দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যাবেন, ইউরোপীয় একটা রেফারেন্সও নেই, নট এ সিঙ্গেল ওয়ান। আপনার একটু মনোযোগী হলে আপনার গা শিরশির করবে এবং আপনার মনে হবে এটা একটা ইউরোপীয় বেয়াদবি, যে ইউরোপের বাস্তবতাকে পৃথিবীর বাস্তবতা ধরে সমস্ত পৃথিবী সম্পর্কে সার্বিক মন্তব্য করার যে বেয়াদবি ইউরোপ এনলাইটেনমেন্ট ফিলসফির কাল থেকে, লিবারেল হিউম্যানিজমের কাল থেকে রপ্ত করেছিল, এরা তারই অংশ। এটা একটা ক্রিটিক মাত্র, এটা কোনো বাতিলমূলক মন্তব্য নয়। মার্ক্সের মধ্যে আসলে পাকে প্রকারে এটা ছিল। মার্ক্স ভারত সম্পর্কে যে মন্তব্য করেছেন, আমরা আদর করে এটাকে এইভাবে ব্যাখ্যা করি যে মার্ক্স ভারত সম্পর্কে কম জানতেন। আসলে প্রমাণ করা সম্ভব যে থিওরিটিক্যালি মার্ক্স এরকম বলতে বাধ্য ছিলেন। মার্ক্স এই বাক্যই প্রয়োগ করতে থিওরিটিক্যালি বাধ্য ছিলেন, কারণ তিনি জার্মান ভাবাদর্শের সন্তানই বটে, যে ভারতবর্ষে ইংরেজ কলোনি একটা অত্যন্ত মর্মান্তিক কিন্তু অত্যন্ত জরুরি পূর্ব শর্ত। কারণ প্রথমে তো আধুনিক হতে হবে। ওই আধুনিকতার প্রকল্পের বাইরে মার্ক্স নন। এই যে ইউরোপীয় এনলাইটেনমেন্ট ফিলসফির ইউনিভার্সাল প্রকল্প, এই প্রকল্প আমি বলবো খোদ মার্ক্সের মতো ছিল। আমার একটা টিকা দিয়ে রাখা খুবই জরুরি যে মার্ক্স তো ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট ফিলসফির একটা কাউন্টার প্রপোজিশন। আমার একটা টিকা দেওয়া খুব জরুরি যে মার্ক্স কলোনির ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন। ম্যাক্স ওয়েবার বিপরীতে পড়লেই বোঝা যায়। কার্ল মার্ক্স যখন উল্লেখ করছেন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের যুগে সমস্ত যে ইনভেস্টমেন্ট হয়েছিল সেই ইনভেস্টমেন্ট পরিমাণ ভারত থেকে তারা বাই দ্যাট টাইম যে পরিমাণ সম্পদ নিয়েছিল তার চেয়ে কম। ফলে তিনি ইউরোপীয় শিল্প বিপ্লবের পেছনে কলোনিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় শুধু প্রধান ব্যাপারই মনে করেন। এই সমস্ত টিকা নিয়ে নেওয়া আমার জন্য, দিয়ে দেওয়া আমার জন্য জরুরি, কারণ ভুল বোঝার অবকাশ আছে। কিন্তু ওই যে ইউরোসেন্ট্রিসিজম, ওই যে ইউরোপ থেকে উত্থিত তত্ত্ব সারা দুনিয়ার জন্য প্রযুক্ত খাবার রোগ বদভ্যাস, যেটাকে আমাদের কালের দীপেশ চক্রবর্তী প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ বলে খানিকটা বিরোধিতা করেছেন, সেই রোগটা আসলে সমস্ত মার্ক্সবাদী তত্ত্ব কাঠামোতে ছিল থাকার কারণেই আসলে মার্ক্সবাদীরা সারা পৃথিবীতে এটা ভেবেছে যে রুশ বিপ্লব একটা ইউনিভার্সাল বিপ্লব এবং রুশ দেশে যা যা ঘটেছে তা বোধহয় আমাদের ক্ষেত্রেও হুবহু প্রযোজ্য। রাশানরা নিজেদের জন্যই কাজ করেছে। সমস্ত রাশান হিস্ট্রির মধ্যে 70 বছরের যে কমিউনিস্ট শাসন, সেই শাসনের হিস্ট্রির মধ্যে আপনি তার জাতীয়তাবাদী অভিক্ষেপগুলো প্রত্যেক পদক্ষেপেই শনাক্ত করতে পারবেন। কিন্তু একই সঙ্গে তার সাম্রাজ্যবাদী উচ্চাভিলাষের জন্যই হোক কিংবা মার্ক্সীয় তত্ত্বের মধ্যে আশকারা আছেই বলে হোক, তারা যে ওই যে কমিউনিস্ট ইন্টারন্যাশনালকে এতটা প্রায়োরিটি দিল, তারা যে বিপ্লব রপ্তানি করার ব্যাপারটাকে প্রথম দশক থেকে এতটা গুরুত্ব দিল, সেটার পিছনে তাহলে ওই তত্ত্বের ভূমিকাটা প্রবল। এই তত্ত্বটা আপনারা খেয়াল করবেন, গত 100 বছর ধরে তো মার্ক্সীয় তাত্ত্বিকরা সারা পৃথিবীতে সবচেয়ে ডোমিনেটিং ডিসকোর্সগুলো তৈরি করেছে গত 100 বছর ধরে। আপনি একদম আপনি পোস্ট কলোনিয়াল স্টাডিজের নাম নেন, আপনি পোস্ট মডার্ন স্টাডিজের নাম নেন, আপনি স্ট্রাকচারালিজম থেকে বলেন, আপনি পোস্ট স্ট্রাকচারালিস্ট আইডিয়া থেকে বলেন, আপনি বেশিরভাগ দেখবেন যে আসলে মার্ক্সের ছিল। ফলে ওরা কিন্তু দেখবেন একজনও এই রাশিয়ান সেন্ট্রিসিজমকে গুরুত্বটা দেয়নি। এটা আমার জন্য খুবই জরুরি একটা তথ্য যে ভারতীয়রা, বাংলাদেশের লোকরা রুশকে যেভাবে সেন্টার করেছে এটা কিন্তু ইউরোপীয়রা করে নাই। ইউরোপীয়রা রাশিয়াকে খারাপ চোখে দেখতো অবশ্যই, মানে ওরা নিজেদের চেয়ে হীন ভাবত। রাশিয়াও আসলে কোমর বেঁধে ইউরোপকে ফলো করতো আগের 100 বছর ধরে, সেটার একটা বাস্তবতা। কিন্তু একই সঙ্গে এই বাস্তবতাটাও মনে রাখা দরকার যে রাশিয়ান বিপ্লব রাশিয়ার মাটিতেই ঘটেছে।
রাশিয়ার মতো করেই ঘটেছে। এই ব্যাপারটা আমাদের এখানে মনে না রাখা ফল খারাপ হয়েছে। আমি একটি মাত্র উদাহরণ দিই, অনেক উদাহরণ দেওয়া যাবে, একটি মাত্র উদাহরণ দিচ্ছি। আপনারা অনেকেই কমরেড মুজাফফর আহমেদের আমার জীবন ও ভারতীয় কমিউনিস্ট পার্টি, বইটার নাম বোধহয় এরকম, এই বইটি পড়েছেন। আপনারা দেখবেন এই বইটি অসাধারণ, এই বইটির অসংখ্য তাৎপর্য আছে। আমি শুধু একটা বিশেষ দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখবেন পুরো বইতে শত শত পৃষ্ঠা মুজাফফর আহমদ ব্যয় করেছেন বেসিক্যালি মস্কোর রিপ্রেজেন্টেটিভ কে ভারতে, আসল রিপ্রেজেন্টেটিভ ভারতে কে এটা প্রমাণ করার জন্য, অমুক যে নয় এটা প্রমাণ করার জন্য তিনি নথির পর নথি উদ্ধৃত করেছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা বর্ণনা করেছেন। তার মানে মূল আইডিয়াটাই ছিল, কমরেড মুজাফফর আহমদের অবদান সম্পর্কে আপনারা ওয়াকিবহাল, আমরা ওয়াকিবহাল, কিন্তু আমি ওই টেন্ডেন্সির কথা বলছি যে প্রধান ব্যাপারটাই ছিল যে রুশ দেশের কমিউনিস্ট পার্টির সমর্থন এখানে যে পাবে সেই আসলে ভারতীয় কমিউনিস্ট পার্টির মালিক হবে, এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি আসলে রুশ কমিউনিস্ট পার্টির একটা এক্সটেনশন ছাড়া আর কিছুই নয়। এই ব্যাপারটা শুধু ওই সময় নয়, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার সময় নয়, পরবর্তীকালেও অত্যন্ত প্রবল ছিল, খুব বড়ভাবে ছিল। ওই থাকার ফলটা হয়েছে এই ভারতের বিশেষ প্রেক্ষাপটে, কলোনির প্রেক্ষাপটে। ধরা যাক ভারতের বর্ণবাদী, বর্ণবিভাজিত সমাজের প্রেক্ষাপটে মার্ক্সবাদের চর্চাটা কীরকম হওয়া উচিত, বিপ্লব রাজবাদের চর্চাটা কীরকম হওয়া উচিত, এই বিষয়ে আমাদের লেখালেখি নিকট অতীতের আগে আসলে হয় নাই। আপনি দেখবেনই না, এটা ওই টেন্ডেন্সির ফল। আসলে উচিত ছিল প্রচুর তত্ত্ব প্রডিউস করা ভারতের সাপেক্ষে এবং বিশেষভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত করা, সেই কাজটা এর ফলে হয় নাই। এর ফল হয়েছে মারাত্মক। আমাদের কাছে মার্ক্সের ম্যানিফেস্টেশন হয়েছে রাশিয়া, এবং রাশিয়া হয়েছে যে কোনো বিপ্লবের, যে কোনো ধরনের বিপ্লবের চূড়ান্ত নজির। এই কাজটা ভালো হয় নাই। আমরা যদি রাশিয়ার মহান বিপ্লবকে, একটা বড় অর্জনকে তার জায়গায় রেখে আরও বৃহৎ পৃথিবীর বিচিত্র বাস্তবতায় পড়তে পারতাম, তাহলে আমরা ওই বিপ্লব দ্বারা আরও বেশি উপকৃত হতাম। বিপুল পরিমাণ লোক রাশিয়ায় গিয়ে শিক্ষিত হওয়া এবং রাশিয়ায় পড়াশোনা করা এবং সম্পর্কিত থাকা ইত্যাদি কিছু উপকার তো বটেই, কিন্তু এর চেয়ে অনেক বড় উপকার আমাদের হতো, রাজনৈতিকভাবে উপকার হতো, যদি আমরা পাঠ পদ্ধতিটাকে এইভাবে নিতে পারতাম। অথচ রাশিয়ার বিপ্লব যে টাল সামলাতে পারছে না, সেটা বিপ্লবের প্রথম দশকেই পরিষ্কার হয়ে উঠেছিল। আমি আবার আপনাদের সাবধান করছি, এরকম ভাবার কোনো কারণ নাই যে রাশিয়ার বিপ্লব রাশিয়াকে উদ্ধার করেছিল। রাশিয়ার বিপ্লবের তাৎপর্য কীভাবে পড়তে হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কোনো পশ্চাৎপদ জনগোষ্ঠী দ্বারা যে বিপ্লব হয় না, এই বিষয়ে কোট আনকোট, পশ্চাৎপদ মানে কোট আনকোট, এর বিষয়ে কার্ল মার্কস স্বয়ং সতর্ক ছিলেন। কার্ল মার্কস পত্রিকায় লিখে জীবিকা নির্বাহ করতেন। ওই পত্রিকার কলাম ইউরোপের শ্রমিক শ্রেণী অবসরে পড়ছে, এরকম বর্ণনা আমরা বহু পেয়েছি। পশ্চাৎপদতা, রাজনৈতিক জ্ঞান শূন্যতা বিপ্লবের লক্ষণ নয়, বিপ্লবের শর্ত নয়। রাশিয়া আগে থেকেই যথেষ্ট পরিমাণ নানান ধরনের উন্নতি অর্জন করেছিল। তার বুর্জুয়া বিকাশের নানান ধরনের লক্ষণ আগেই প্রকাশিত হয়েছিল। আমি আরেকবার রাশিয়ার স্বর্ণযুগের সাহিত্যের উদাহরণ দিচ্ছি, যে সাহিত্যের উদাহরণ লেনিন বারবার দিয়েছেন, এবং লেনিন নিজে যখন রাশিয়ার বিপ্লব সম্পর্কে, বিপ্লবী পরিস্থিতি সম্পর্কে, সমাজ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছিলেন, তখন তিনি সবচেয়ে বেশি সহায়তা পেয়েছিলেন ওই সাহিত্যকর্মগুলো থেকে। ওই সাহিত্যকর্মে আপনারা খেয়াল করবেন যে ওই সাহিত্যকর্ম দারুণভাবে রাজনৈতিক, দারুণভাবে ফিলোসফিক্যাল। কলোনির অধীনে থাকা বাংলা সাহিত্যের সঙ্গে এটা একটা মৌলিক পার্থক্য রাশিয়ার সাহিত্যের। সেই রাজনৈতিকতার মধ্যে ইউটোপিয়ান সাম্যবাদের ধারণার অত্যন্ত প্রবল। এটা তো টলস্টয়ের মধ্যে আছে, অন্যদের মধ্যেও আছে। সেই পরিস্থিতিটা রাশিয়ার মধ্যে ছিল। পরিবর্তনটা হচ্ছিল, কোন পথ ভালো, কৃষকদের জন্য কোনটা ভালো, জমির কী ধরনের বন্টন ব্যবস্থা ভালো হতে পারে, ইউরোপ কতটা রাশিয়াকে প্রভাবিত করতে পারে, এবং রাশিয়ান নেস বলতে আসলে কি বোঝায়, এই ব্যাপারগুলো সম্পর্কে অত্যন্ত সতর্ক, গভীর, তাৎপর্যপূর্ণ আলোচনা আসলে 5-7 দশক আগে থেকেই হচ্ছিল। ফলে বিপ্লব
রাশিয়াকে একেবারে চিহ্নিত করে দিয়েছে এটা ভাবা ঠিক হবে না। তবে বিপ্লবী পরিস্থিতি হয়তো ওই রাশিয়া সম্ভবপর করেছে, রাশিয়ার 30 কোটি মানুষের ওই জীবনযাপন সম্ভবপর করেছে যেটা এইভাবে অন্য রাজনৈতিক প্রক্রিয়াতে হতো না। ব্যাপারটাকে এইভাবে দেখা দরকার বলে আমি মনে করি। কিন্তু বিপ্লব সম্পর্কে সারা পৃথিবীর প্রধান যে দ্বিধা, সেই দ্বিধা 1 দশকের মধ্যে রাশিয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে রাশিয়া অতিমাত্রা রিজিড হয়ে উঠল। রাশিয়া আর কিছুতেই ওপেন থাকতে পারলো না। মস্কো স্কুলের লোকরা মস্কোতে থাকতে পারলো না, তারা চলে গেল প্রাগে, তারপর চলে গেল আমেরিকায়। এবং আমার অত্যন্ত প্রিয় লেখক বাকতিন সম্পর্কে আমি একটা মর্মস্পর্শী যন্ত্রণা ভোগ করি যে বাকতিনের পরিণতি হয়েছিল ভয়াবহ। ওরা ভেবেছিল যে বাকতিন বুঝি মার্কসিস্ট নন। এখানে বলে রাখি, বিপ্লবের পরে সিম্বলিক একটা মৃত্যু হিসাবে মায়াকোভস্কির আত্মহত্যা হিসাবে দেখা হয়। আপনারা জানেন যে মায়াকোভস্কি বিপ্লবের কবি বলা হয়। টটস্কি যদিও বলছেন যে মায়াকোভস্কি ঠিক আগে থেকে বিপ্লবী ছিলেন না, বিপ্লবের পরে বিপ্লবী হয়েছেন। বাট টটস্কিও বলছেন যে তিনি বিপ্লবের সমস্ত অনুপ্রেরণাকে তার ভাষায় ধারণ করতে পেরেছিলেন, আশাবাদকে প্রকাশ করতে পেরেছিলেন। কিন্তু বেশি দিন নয়, অল্প দিনের মধ্যে তিনি সুইসাইড করেছিলেন। মায়াকোভস্কির সুইসাইড কেন করেছিলেন এটার কোনো সঠিক ব্যাখ্যা আসলে কেউ নিশ্চিতভাবে দেয় না। আমি এই উপলক্ষে অন্তত 20-30টা ভাষ্য পড়েছি, কেউ ঠিকমতো বলে না। কিন্তু এটা বলা যাবে যে বিপ্লবী পরিস্থিতির সঙ্গে, বিপ্লবোত্তর পরিস্থিতির সঙ্গে তিনি খাপ খাওয়াতে পারছিলেন না। মায়াকোভস্কির সুইসাইডকে এই কারণেই রুশ বিপ্লবের একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন হিসাবে দেখা যেতে পারে। যদিও আমার কাছে অপেক্ষাকৃত বেশি আকর্ষণীয় বাকতিনের এই পরিণতি হলো কেন? বাকতিনের মতো একজন উঁচু মাপের মানুষ রাশিয়ার সমাজে, রাশিয়ার বিপ্লব পরবর্তী সমাজে খাপ খাওয়াতে পারল না কেন? সবাই ভেবেছে যে রাশিয়া হলো বিপ্লব হয়ে গেছে, এখন আর কোনো ধরনের চিন্তা ভাবনার প্রয়োজন নেই। রাশিয়া দুনিয়া জুড়ে যে একটি কুসংস্কারকে, রাশিয়ান বিপ্লব দুনিয়া জুড়ে যে একটি কুসংস্কারকে প্রবলভাবে উস্কে দিয়েছে, সেটা হলো এই মার্কসের ওই বহুল কথিত থিসিসটাকে অত্যন্ত বাজেভাবে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং উদ্ধৃত করা। সেটা হলো দুনিয়ার তত্ত্বচর্চা যথেষ্ট হয়ে গেছে, এখন দরকার তার বাস্তবায়ন। এই বাক্যটি এত বাজেভাবে, ভুলভাবে, বহুলভাবে উদ্ধৃত হয়েছে এবং বাজেভাবে রুশ বিপ্লবকে ব্যাখ্যা করেছে, সেটা সারা দুনিয়ার জন্য খুবই ক্ষতিকর হয়েছে এবং খোদ রাশিয়ার জন্য ক্ষতিকর হয়েছে। ওরা ধরে নিয়েছে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, একটা স্টেট তৈরি হয়ে গেছে, এখন আমাদের রিজিডিটির কাল। সাহিত্য কীরকম হবে বলে দাও, মানুষ কীরকম করবে বলে দাও, সব রিজিড হয়ে যাও। এই ব্যাপারটা কাল হয়েছে খোদ রাশিয়ার জন্য এবং বাইরের সব জায়গার জন্য। আমি লক্ষ্য করলাম আন্তোনিও গ্রামসি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে ওয়াকিবহাল ছিলেন। আন্তোনিও গ্রামসি একবারও এই ভুল করেন নাই, কোথাও বলেন নাই যে তত্ত্ব হয়ে গেছে এখন আমাদের বাস্তবায়ন করতে হবে। একটা লাইনে নয়, 800 পৃষ্ঠার ওই বইয়ের মধ্যে একটা লাইনের মধ্যে এই দৃষ্টিভঙ্গি নাই। গ্রামসি যথার্থই ধরে নিয়েছেন, গ্রামসি যথার্থই ব্যাখ্যা করেছেন যে প্রতি মুহূর্তই আমাদের আসলে তত্ত্ব এবং তৎপরতা একসঙ্গে চালাতে হয়। এ দুটোকে আলাদা করা যায় না, সম্ভব নয়। প্রত্যেক কাল তার নিজের তত্ত্ব তৈরি করে, প্রত্যেক মুহূর্ত তার নিজের তৎপরতা তৈরি করে, প্রত্যেক মুহূর্ত অ্যাক্টিভিটিজের কোনটা আমার অপেক্ষাকৃত বেশি পরিমাণে প্রায়োরিটি পাবে সেটা তৈরি করে। একই ধরনের ভাষা আমরা দেখেছি বাকতিনেরও। বাকতিন তার লেখায় লিখছেন যে গতকালকের ভাষা আজকের ভাষা নয়, প্রত্যেক মুহূর্ত তার নিজস্ব ভাষা তৈরি করে, এমনকি প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মুভমেন্ট এবং প্রত্যেক ব্যক্তির তৎপরতা। এই যে বাস্তবতাটা, তত্ত্ব এবং বাস্তবতা সম্পর্কে এই ডাইকোটমি তৈরি করাটা, এই ডাইকোটমি তৈরি করা শুধু রাশিয়ার জন্য নয়, সমস্ত পৃথিবীর মার্ক্সবাদী রাজনৈতিক মুভমেন্টের জন্য সবচেয়ে ক্ষতিকর ব্যাপার হয়েছিল বলে আমার ধারণা। সুখের বিষয়, গ্রামসির পরে, প্রধানত গ্রামসির প্রভাবে সারা দুনিয়াতে এই ডাইকোটমি ভেঙে ফেলার ব্যাপক আয়োজন হয়েছে যে আসলে অন্য সময়ের তত্ত্ব, অন্য জায়গার তত্ত্ব হুবহু আমার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। এই বিপ্লব, রাশিয়া, মার্ক্সবাদ, রাজনৈতিকতা, এগুলো সম্পর্কে আমার আরেকটা সিদ্ধান্ত এই যে গণতন্ত্র বলে একটা ডিসকোর্স আমাদের কালের 200-300 বছর ধরে অত্যন্ত প্রভাবশালী
মানবতাবাদ বলে একটা ডিসকোর্স আমাদের কালের 200-300 বছর ধরে, 400 বছর ধরে অত্যন্ত প্রভাবশালী। আমি মনে করি, এটা বলাও হয় ব্যাপকভাবে, যে মার্কসের সমস্ত তত্ত্ব এবং চর্চায়, সারা দুনিয়ার মার্ক্সবাদীদের তত্ত্ব এবং চর্চায় এই গণতন্ত্রের এবং এই মানবতাবাদের একটা সর্বোত্তম রিফ্লেকশনের সুযোগ ছিল। আমি আবার বলছি, গণতন্ত্র বলে আমরা যেটা মিন করতে পারি, সমস্ত মানুষকে চরমভাবে মূল্য দিয়ে সমস্ত মানুষের অধিকার এবং দায়িত্ব নিশ্চিত করে তারপরে মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, এই ব্যাপারটা তো আসলে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে সম্ভব নয়। আবার যাকে আমরা ইউরোপীয় লিবারেলিজম, উদ্ভূত মানবতাবাদ বলি, লিবারেল হিউম্যানিজম, তার দুর্বলতা তো এখন বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি যে ইউরোপীয়রা ইউরোপের বাইরে মানুষ দেখতে পায়নি বলে ইউরোপীয় মানবতাবাদীরা কলোনি সম্পর্কে উচ্চবাচ্য করার খুব বেশি সুযোগ পায়নি, প্রয়োজন হয় নাই। এই দুটোর ক্ষেত্রে আমি মনে করি যে মার্ক্সবাদকে এবং রাশিয়ান বিপ্লবকে খুব ক্রিটিক্যালি পড়া দরকার, যে আমরা যদি ডেমোক্রেসি চাই, আমরা যদি মানবতাবাদ কথাটির কোনো ট্রু রিফ্লেকশন চাই, তাহলে তা একমাত্র এই ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে পারে। কিন্তু রাশিয়াতে এটা হয় নাই। ফলে আপনারা দেখবেন যে সারা দুনিয়াতে মার্ক্সবাদীদের মধ্যে ব্যক্তি ভজনার ব্যাপক রেওয়াজ আছে, পার্টিতে ডেমোক্রেসির মারাত্মক সংকট আছে, এবং মানবতাবাদী উপকরণগুলোকে লিবারেল হিউম্যানিজম বলে খারিজ করার অত্যন্ত জোরালো প্রবণতা আছে। আমি মনে করি এটা রুশ বিপ্লব এবং মার্ক্সবাদী রাজনৈতিক তৎপরতার অত্যন্ত বাজে, জঘন্য প্রবণতা। ফলে ওই রুশ বিপ্লবের ব্যর্থতা বা রিজিডিটির ইতিহাস মনে রেখে আমরা যদি এই ডেমোক্রেসি এবং হিউম্যানিজমের অনুসন্ধান করি, তাহলে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া আরও যথার্থভাবে অগ্রসর হবে বলে আমার ধারণা। আমি আমার বক্তব্য শেষ করছি 3টি পয়েন্ট বলে। একটা হলো এই যে, আমি আবার বলছি যে আমার পড়ার পদ্ধতি হলো, আমি রুশ বিপ্লবকে যেমন মার্ক্সবাদকেও সরাসরি প্রাইমারি এবং ফরমোস্টলি ইউনিভার্সাল কোনো ফেনোমেনা মনে করি না। এটা মানব ইতিহাসের এমন অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা অত্যন্ত জরুরি, যে অভিজ্ঞতা মেটা ন্যারেটিভের মতো বিস্তৃত, কিন্তু প্রত্যেক বিশেষ মুহূর্তে প্রত্যেক স্থানে এটা সৃষ্টিশীল পাঠের মধ্য দিয়েই যেতে হবে। 2 নম্বর, মানুষের মানবাধিকার, প্রত্যেক মানুষকে তার মৌলিক অধিকারসমূহ নিশ্চিত করার ক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে যে সচেতনতা, এটার পেছনে মার্ক্সবাদের এবং বিশেষ করে রুশ বিপ্লবের একটা বড় ভূমিকা আছে, কেউ স্বীকার করুক আর না করুক। রুশ বিপ্লব এই কারণে আমাদের কাছে বহুদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় একটা ব্যাপার, অনুপ্রেরণার একটা ব্যাপার হিসেবে থাকবে। 3 নাম্বার, সৃষ্টিশীল মার্ক্সবাদী চর্চা গত 100 বছর ধরে যে বিপুল পরিমাণ রূপ রূপান্তরের মধ্য দিয়ে গেছে, তাতে অক্টোবর বিপ্লবের বড় ভূমিকা আছে। যারা এই বিপ্লব পছন্দ করেন নাই মার্ক্সবাদীদের মধ্যে, তাঁরাও বিপ্লবের সম্ভাব্য বাস্তব নমুনা হিসাবে বরাবরই একে নিয়েছেন। আর যারা পছন্দ করেছেন তাদের তো কথাই নেই। ফলে আমাদের রুশ বিপ্লব শুধু একটি রাষ্ট্র হিসেবে নয়, শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে নয়, আমাদের সামগ্রিক দুনিয়ার এই তত্ত্বীয় প্রায়োগিক ওলট পালটের জন্য, রাজনৈতিকতার ধারণার জন্য এবং তৎপরতার ধারণার জন্য প্রাসঙ্গিক থেকেই যাবে। ধন্যবাদ সবাই।